আমি দুবার টেলিফোনে অধীরকে সে কথা জিজ্ঞেস করি। অধীর এমন ভাবে সেটাকে ব্রাশ অ্যাসাইড করে দিয়েছে। সূত্র থেকে আমি খবর পাচ্ছিলাম যে অধীর এবার খুব টাইট অবস্থায়। অধীর চৌধুরীর ক্ষেত্রে তৃতীয় আরেকটা পথ খোলাই থাকবে, সেটা হলো হয় ভিন্ন রাজনৈতিক দল তৈরি করো, না হলে বিজেপি রাজনীতির সাথে যুক্ত হো। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল, আর আমি শিবম। এই মুহূর্তে বাংলা রাজনীতির সব থেকে আলোচিত বিষয় হলো অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ। হবেই না বা কেন? একজন ব্যক্তি 5 বছরের সাংসদ, যিনি অপ্রত্যাশিতভাবে এবার হেরেছেন বহরমপুরে। শুধু তাই নয়, লোকসভার বিরোধী দলনেতা, পিসিসি চেয়ারম্যান সহ এই বঙ্গ কংগ্রেসের সভাপতি। তার এই আকস্মিক হারে একাধিক রাজনৈতিক জল্পনা হঠাৎ করেই মাথা চাগা দিয়ে উঠেছে। কি সেই জল্পনা? অনেকে বলছেন কাল হয়তো সম্ভবত বঙ্গ প্রদেশ কমিটির সভাপতি হিসাবে শেষ মিটিংটি ডেকে ফেললেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী নিজে কালকে প্রেস কনফারেন্সে বলেছেন, এই মুহূর্তে সভাপতি আমি তো প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে রেগুলার মিটিং ডাকি। কি আশ্চর্য করতেন আপনারা প্রতিদিন কোনো রকম আপনাদের খবরের কাগজ যারা বা খবর যারা দেখে বা শোনে, তাদের যারা নতুন নতুন মশলা তৈরি করবে না, সেই মশলায় আমাদেরকে সব ভাগ দিতে হবে। এটা কি করে সম্ভব? আমি প্রদেশ কংগ্রেস সভাপতি আজকে আমি ঠিক গেছি, চেয়ারটা প্রদেশ কংগ্রেস সভাপতি চেয়ার, এই যেটা বোঝা ছবিতে দেখা যাচ্ছে না। না, আজকে সবারই সামনে তো আলোচনা হয়েছে। মীর সাহেব তাদেরকে জিজ্ঞেস করে পদত্যাগ, অনেকে পদত্যাগ করছে। এই চেয়ারটা সভাপতির চেয়ার এখানে রাখা আছে। আমাদের সবাই অস্থায়ী। যেদিন থেকে মল্লিকার্জুন খার্গে সর্বভারতীয় সভাপতি হয়েছে, সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী। কংগ্রেসের একটা প্রোটোকল, কংগ্রেসের সংবিধান এটা। নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর সর্বভারতীয় ক্ষেত্রে তারপরে সে রাজ্যে রাজ্যের কমিটি তৈরি করবে। তো স্বাভাবিক যেদিন থেকে নতুন সভাপতি নির্বাচিত হয় সর্বভারতীয় কংগ্রেস কমিটিতে, সেদিন থেকে সব রাজ্যের সভাপতিরাই অস্থায়ী হয়ে যায়। ব্যাখ্যা দিয়ে তিনি বলার চেষ্টা করেছেন, মল্লিকার্জুন খড়গে দায়িত্ব নেওয়ার পর সমস্ত রাজ্যেরই যে কমিটি কংগ্রেসকে পরিচালনা করছেন তারা সকলেই অস্থায়ী। এই লোকসভা নির্বাচনের পর পাকাপাকিভাবে বঙ্গ কংগ্রেস সহ একাধিক রাজ্যের কংগ্রেস কমিটি স্থায়ীভাবে নির্ধারণ করা হবে। এখানেই অনেক প্রশ্ন। এটা কংগ্রেসের একটি নিয়ম, কিন্তু প্রশ্নটা অন্য। প্রশ্ন হলো, এই বঙ্গ কংগ্রেসের সভাপতি পদে কি ভবিষ্যতে থাকবেন অধীর রঞ্জন চৌধুরী? কেন এই প্রশ্নের অবতারণা? কারণটা সহজেই অনুমেয়। আপনারা সকলেই জানেন, লোকসভা নির্বাচনের ঠিক মধ্য গগনে তীব্র তৃণমূল বিরোধিতা করার জন্য মল্লিকার্জুন খাড়গে রোষানলে পড়েছিলেন অধীর চৌধুরী। পরিষ্কারভাবে তিনি বলেছিলেন, অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়। যা সিদ্ধান্ত নেবে সেটা আমি নেব এবং কংগ্রেসের কমিটি নেবে। যার এই সিদ্ধান্ত পছন্দ হবে না, তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে যেতে পারেন। নিঃসন্দেহে দীর্ঘদিনের কংগ্রেসের সৈনিক অধীর চৌধুরীর কাছে এই ঘটনা যথেষ্ট আত্মসম্মান হানিকর। কেন বললাম? কারণ এই কংগ্রেসই লোকসভার বিরোধী দলনেতার স্থানে বসিয়েছিল অধীর রঞ্জন চৌধুরীকে, কিন্তু তৃণমূলের সঙ্গে জোট করতে গিয়ে, মানে সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া বা আইএনডিএ জোটকে বজায় রাখতে গিয়ে এই অধীর রঞ্জন চৌধুরীকেও ছেটে ফেলতে এক পা ভাবছেও না কংগ্রেসের হাইকমান্ড। কিন্তু এই রাজ্যে এই কংগ্রেস দলটা যদি আপনি দেখেন তাহলে বেঁচেই আছে কিছুটা অধীর রঞ্জন চৌধুরীর অদম্য লড়াইয়ের জন্য। লোকসভা নির্বাচনে এই কংগ্রেস ভোট পেয়েছে 5% আশেপাশে। লোকসভায় অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে নিজে হেরেছেন। শুধু তাই নয়, ভাগ্যে জুটেছে মালদা থেকে একটা আসন, সেই আসনে জিতেছে ঈশা খান চৌধুরী। লোকসভা নির্বাচনে অধীর রঞ্জনের ভরাডুবির কারণ বিশ্লেষণ করতে দেখা গেছে, পরিষ্কারভাবে হিন্দু এবং মুসলমান ভোট পোলারাইজড হয়ে যাওয়ার পর ধর্মনিরপেক্ষতার রাজনীতি করা অধীর রঞ্জন চৌধুরীর এই ভরাডুবি। 2019 এবং 2024 যদি এই স্ট্যাটিস্টিক দেখেন তাহলে দেখবেন অধীর চৌধুরীর ম্যাক্সিমাম নাম্বার অফ ভোটস কিন্তু বিজেপির দিকে ট্রান্সফার হয়েছে। তথ্য সে কথা বলছে। আমি আপনাদের ছোট্ট একটা তথ্য দেখাতে চাই। 2019 সালে কংগ্রেসের ক্যান্ডিডেট বহরমপুর থেকে অধীর রঞ্জন চৌধুরী পেয়েছিলেন 5,91,106 ভোট। শতাংশের হিসাবে যা দাঁড়াচ্ছে 45%, 5%। তৃণমূলের অপূর্ব সরকার মানে ডেভিড পেয়েছিলেন 5,10,480 ভোট। শতাংশের হিসাবে যা 39.3%। উল্লেখযোগ্য বিষয় হলো 2019 সালে বিজেপি পেয়েছিলেন 1,43,038 ভোট, যেটি শতাংশের হিসাবে
11%। বিজেপি ক্যান্ডিডেট কৃষ্ণা জোয়ারদার সে সময় মোটে 11% ভোট পেয়েছিলেন 2019 সালে, কিন্তু 2024 সালে মানে 5 বছরের মধ্যে বহরমপুরের চিত্রটা চিত্রটা সম্পূর্ণভাবে বদলে যায়। এবছর অধীর চৌধুরী ভোট পেয়েছেন 4,39,494 ভোট, অর্থাৎ আগের বছরের থেকে 1 লক্ষ ভোট প্রায় কম পেয়েছেন, এবং শতাংশের হিসাবে অধীর চৌধুরীর ভোট কমেছে প্রায় 14%। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান এখানে ভোট পেয়েছেন 5,24,516 ভোট, শতাংশের হিসাবে যা 47.38%। উল্লেখযোগ্য বিষয় হলো এর পরে বিজেপি এই কেন্দ্রে ভোট পেয়েছেন 3,71,885 ভোট, যা শতাংশের হিসাবে প্রায় 27%। এবং বিজেপি ক্যান্ডিডেট ডক্টর নির্মল কুমার সাহা, যিনি এলাকায় সজ্জন ব্যক্তি নামে পরিচিত, তিনি অধীর চৌধুরীর প্রায় 1 থেকে 1.5 লক্ষ ভোট কেটে নিয়েছেন। বলা ভালো 5 বছরে এই কেন্দ্রে তৃণমূল এবং কংগ্রেসের ভোট অল্প বিস্তর কমলেও বিজেপির বিপুল উত্থান এই বহরমপুর কেন্দ্রকে কেন্দ্র করে নতুন রকম রাজনৈতিক সমীকরণের সৃষ্টি করেছে। আর এখানেই ঠিক হেরে গেছেন অধীর রঞ্জন চৌধুরী। আমি অধীর বাবুর ভোটে হেরে যাওয়ার পর একটা বাইট শুনছিলাম, ভোট ঠিকঠাক হয়েছিল এবং আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না। এখন নির্বাচন মানুষের মতামতের উপর নির্ভর করে। 5 বার পর জিতেছিলাম, মানুষের দয়া দুয়া আশীর্বাদ সহযোগিতা ছিল, তাই এবার মানুষ মনে করেছে যে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। কোনো অভিযোগ নেই আমার। আমি তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছে। যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে এবং উদার ধর্মনিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। এটুকু নিশ্চয়ই আমি আমার যা পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ থেকে বলতে পারি। বলা ভালো ভারতীয় রাজনীতির সাপেক্ষে সেই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি বলেছিলেন ভারতীয় রাজনীতি এখন ধর্ম দ্বারা বিভাজিত। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যারা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে তাদের ক্ষেত্রে রাজনীতি করাটা কিছুটা অসম্ভব বা কঠিন হয়ে যাচ্ছে। অসম্ভব নাকি জানি না, বা নিঃসন্দেহে বলা চলে বহরমপুরের মতো জায়গায় যেখানে হিন্দু মুসলমানের ভোট ব্যাংকের উপর রাজনীতি হয়, অন্তত এবছর হয়েছে ভোট ব্যাংকের এই সমীকরণের স্পষ্ট বিভাজন, সেখানে অধীর চৌধুরী যে সেকেন্ড পজিশনে থাকবে এটাই কাম্য। অধীর রঞ্জন চৌধুরীর বদলে যদি নামটা রাম শ্যাম যদু মধু হতো, নিঃসন্দেহে বাকি রাজ্যের মতোই কংগ্রেস এই আসনে স্রেফ উড়ে যেত, এটাই বলা চলে। যাই হোক, এই হলো ভোটের সমীকরণ, কিন্তু এখানেই জল্পনা বাঁধে অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেস এতটাই উদ্গ্রীব কেন হয়ে উঠেছিল। এও শোনা যায় শাহরুখ খানকে ধরে ইউসুফ পাঠানকে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল। আমি নিজে যখন বহরমপুর মুর্শিদাবাদে গেছিলাম, ইউসুফ পাঠানের সঙ্গে কথা হয়েছিল। ইউসুফ পাঠান সে সময় ছিল শ্রীলঙ্কায়। তৃণমূল কংগ্রেস শ্রীলঙ্কায় লোক পাঠিয়ে ইউসুফ পাঠানের মতো এক অনামী, অন্তত বাংলার রাজনীতির সাপেক্ষে অনামী রাজনীতিবিদকে এই কেন্দ্রে প্রার্থী করে। বিপরীতে অধীর রঞ্জন চৌধুরী আছে জেনেও এই রকম অনামী রাজনীতিবিদকে, যদিও বিখ্যাত ক্রিকেটার, তা সত্ত্বেও রাজনৈতিক ময়দানে নতুন প্রার্থী করার এই চ্যালেঞ্জটা নিয়েছিল শুধু এই হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতির উপর ভর করেই। তারা জানতো এই বহরমপুর কেন্দ্রে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল প্রায় 50% বেশি, অর্থাৎ যদি ইউসুফ পাঠান ওই সংখ্যালঘু ভাই বোনদের এই বিপুল সংখ্যক ভোটটা পায়, তাহলে নিশ্চিতভাবে এই কেন্দ্রে হারবেন অধীর রঞ্জন চৌধুরী। অর্থাৎ তীব্র তৃণমূল বিরোধিতার খেসারত দিতে হলো অধীর রঞ্জন চৌধুরীকে। শুধু তাই নয়, তৃণমূলের সঙ্গে ভোটে লড়ে তো হেরেছেন, কিন্তু হাই কমান্ডের সাথে যুদ্ধে লড়ে অধীর চৌধুরী কি করবেন সেটাই এখনো লাখ টাকার প্রশ্ন। তবে আপাতত কংগ্রেসে কিছুটা হলেও কোণঠাসা অধীর রঞ্জন চৌধুরী। কারণও অনেক। পাশের কেন্দ্র মুর্শিদাবাদ, যেখানে তিনি বলেছিলেন মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম অলরেডি ভোটের আগে জিতে গেছেন, কিন্তু বলা ভালো এই ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতিতে অধীর চৌধুরী যে এক স্টেপ হলেও পিছিয়ে গেছেন তা হয়তো তিনি নিজেও বুঝতে পারেননি। সুমন চট্টোপাধ্যায় আমাদের ইন্টারভিউতে বলেছিলেন, আমি বহরমপুরে যাইনি, এবার কোথাওই যেতে পারিনি, কিন্তু সব সূত্র থেকে আমি খবর পাচ্ছিলাম যে অধীর এবার খুব টাইট অবস্থায়।
আমি দুবার টেলিফোনে অধীরকে সে কথা জিজ্ঞেস করছি। অধীর এমন ভাবে সেটাকে ব্রাশ অ্যাসাইড করে দিয়েছে, ওই এইটা যেন আমি এমন একটা উদ্ভট প্রশ্ন ওকে জিজ্ঞেস করছি। ওভার কনফিডেন্স, হ্যাঁ, ওভার কনফিডেন্স টু দি পাওয়ার ইনফিনিটি। ঠিক আছে, যখন তুমি লড়তে নামো তখন আসলে হয় কি, জিততে 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 একটা মনে হয় জেতাটা অভ্যেসে দাঁড়িয়ে যায়। অধীরের সঙ্গে যখনই কথা হয়েছে তখনই তার গলায় অসম্ভব একটা আত্মবিশ্বাস ধরা পড়েছে। অর্থাৎ তিনি যে হারতে পারেন অন্তত বহরমপুরের মতো জায়গায়, তা তিনি কল্পনাও করতে পারেননি। এই অতিরিক্ত আত্মবিশ্বাসী কি কাল হলো অধীরের, আমার এই প্রশ্ন জাগে। শুধু তাই নয়, দিল্লির হাইকমান্ড এই রাজ্যের সাপেক্ষে তৃণমূলের সঙ্গে তীব্রভাবে জোট চায়। অধীর রঞ্জন চৌধুরী তা চান না, কারণ বাংলার গ্রাউন্ড রিয়েলিটির পলিটিক্সটা অধীর রঞ্জন চৌধুরী বোঝেন। দিল্লিতে বসে থাকা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খার্গেরা সেটা বোঝেন না। পঞ্চায়েত ভোটের পর যে হিংসার ছবি বাংলার বিভিন্ন প্রান্তে দেখা গেছিল, ইভেন মালদা, মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায় দেখা গেছিল, তা অধীর রঞ্জন চৌধুরী জানেন। অধীর রঞ্জন চৌধুরী জানেন ঝালদা পুরসভা, যেটা কিনা তৃণমূলের হাত থেকে বেরিয়ে গেছিল ওই একটা মাত্র পুরসভার জন্য, খুন হতে হয়েছিল সেখানকার নামকরা কংগ্রেস নেতৃত্বকে। শুধু তাই নয়, দিনের পর দিন কোর্টে কেস করতে হয়েছিল এই একটা পুরসভাকে বাঁচিয়ে রাখার জন্য। অধীর রঞ্জন চৌধুরী যা জানেন তা দিল্লির হাইকমান্ড জানেন না। ঠিক এখানেই পার্থক্য হয়ে যাচ্ছে অধীর বনাম দিল্লির মল্লিকার্জুন খার্গেদের। বাট এটাও বাস্তব, দেশের রাজনীতিতে বৃহত্তর স্বার্থের জন্য অনেক সময় ক্ষুদ্রতর স্বার্থকে স্যাক্রিফাইস করতে হয়। সেক্ষেত্রে দিল্লির নেতৃত্ব কি অধীর রঞ্জন চৌধুরীকে স্যাক্রিফাইস করবেন? এই প্রশ্ন নিঃসন্দেহে ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, অনেকে বলছেন যেহেতু গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো অধীর চৌধুরীর, তাই হয়তো রাজ্যসভার সাংসদও করা হতে পারে পরবর্তীকালে। বলে রাখা ভালো, 2026 সাল পর্যন্ত বাম কংগ্রেসের মনোনীত সাংসদ হয়ে এই মুহূর্তে রাজ্যসভায় আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাই অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটাও এখন লাখ টাকার প্রশ্ন। উপনির্বাচনকে কেন্দ্র করে হঠাৎ করে এই রাজ্যে যে নতুন চিত্র আমাদের সামনে উঠে এসছে, তা নিঃসন্দেহে বাম কংগ্রেস এই জোটকে বা জোটের সমর্থকদের আশার আলো দেখাবে না। বাগদা উপনির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্যে অধীর চৌধুরী বনাম বিমান বোসের দ্বৈরথ। এও শোনা যাচ্ছে বিমান বোসের লেখা চিঠির উত্তরই দেননি অধীর চৌধুরী। মানে বাগদা লোকসভা কেন্দ্র, যেখানে 2016 এবং 2021 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কংগ্রেস, উপনির্বাচনে সেই কেন্দ্রটি ফরওয়ার্ড ব্লককে ছেড়েছে বামফ্রন্ট। আর এখানেই নতুন করে দ্বৈরথ সৃষ্টি হয়েছে। ফলে অধীর চৌধুরী এই দ্বৈরথকে কিভাবে মোকাবিলা করেন সেটাও দেখার বিষয়। যদি বাম কংগ্রেস জোট এ রাজ্যে না থাকে, তাহলে কংগ্রেসের সঙ্গে কি তৃণমূল সম্পূর্ণভাবে মিলেমিশে যাবে এবং 2026-এ প্রতিদ্বন্দ্বিতা করবে? কংগ্রেসকে বাঁচানোর কি এইটাই একটা উপায়? এই প্রশ্নই জাগে। কারণ আপনি যদি দেখেন 2024 সালে কংগ্রেসের ভোট মারাত্মকভাবে এই রাজ্যে কমতে শুরু করেছে। শুধু তাই নয়, কংগ্রেস মনে হয় 4.5%-এর আশেপাশে ভোট এই লোকসভা নির্বাচনের কেন্দ্রতে পেয়েছেন। যদি তৃণমূলের সঙ্গে ভোট করেন, তাহলে কি এই ভোটের পার্সেন্টেজ কিছুটা হলেও বাড়বে? এই প্রশ্ন আমার জাগে। কারণ উত্তর কলকাতার মতো একটি জায়গা থেকে, যেখানে কংগ্রেসের বিপুল সংখ্যাগরিষ্ঠতা ছিল, একসময় সোমেন মিত্র এলাকা বলে পরিচিত ছিল, সেখানেও বর্ষিয়ান সাংসদ প্রবীণ ভট্টাচার্য বিপুল ভোটে হেরে গেছেন সুদীপ ব্যানার্জির কাছে। যদিও সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাপস রায়, যিনি অনেক ভোট পেয়েছেন। ফলে ক্রমশ তৃতীয় সারি থেকে চতুর্থ সারির দিকে কংগ্রেস যখন এই রাজ্যে নামছেন, তখনই তৃণমূলের সঙ্গে নতুন করে জোট হয়ে কংগ্রেসকে পুনরুত্থান করবে রাজ্যে। যদি সেটা হয়, তাহলে অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে যেতে পারে। কারণ এই রাজ্যের বহু কংগ্রেস কর্মীরাই তৃণমূলের সঙ্গে জোট চান না। যদিও আর একটা পার্টও আছেন যারা প্রকাশ্যে তৃণমূলের সঙ্গে এই রাজ্যে জোট চেয়েছেন বহু ক্ষেত্রে। আপনারা জানেন, সুপ্রিম কোর্টে একাধিক মামলা লড়ছেন অভিষেক মনু সিংভি, যিনি কংগ্রেসের প্রবল প্রতাপ নেতা। এর আগে কপিল সিব্বাল কংগ্রেসে ছিলেন, যদিও তিনি এখন দল বদল করে অন্য দলে আছেন। কিন্তু দিল্লির হাইকমান্ডের সাথে মমতা এবং অভিষেকের যে সম্পর্ক, সেই সম্পর্ক বজায় রাখতে গিয়ে অধীর চৌধুরীকে বলির পাঠা করতেও তারা পিছুপা হচ্ছেন না। শুধু তাই নয়, কংগ্রেসের একাধিক নেতারা এখনো চান এই রাজ্যে তৃণমূলের সঙ্গে যেন জোট হয়।
অর্থাৎ বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট করলে এক ঢিলে দুই পাখি মারা যাবে। এক, কেন্দ্রে বিজেপির বিরোধিতাটা আরো সুস্পষ্ট হবে। দুই, বঙ্গ কংগ্রেসকে অন্তত ভোট শতাংশের হিসাবে অনেকটা বাঁচিয়ে রাখা যাবে। তবে সব মিলিয়ে প্রবল অস্বস্তিকর জায়গায় যে অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ এসে পড়েছে তা নিঃসন্দেহে বলাই যায়। আমাদের এখানে ইন্টারভিউতে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী বলেছিলেন, ইন্ডিয়া জোট যদি না জোটে, অথচ ইন্ডিয়ার জোটটা টিকে গেল, মানে জোটটা ক্ষমতায় এলো না, কিন্তু সর্বভারতীয় স্তরে মোদী বিরোধী এই জোটটা টিকিয়ে রাখলো কংগ্রেস, বা তৃণমূলও সেখানে থাকলো, তাহলে কিন্তু অধীর চৌধুরীর ক্ষেত্রে তৃতীয় আরেকটা পথ খোলাই থাকবে। সেটা হলো হয় ভিন্ন রাজনৈতিক দল তৈরি করো, না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা ছাড়ো, না হলে বিজেপি রাজনীতির সাথে যুক্ত হও। অর্থাৎ অধীর চৌধুরীর রাস্তা কিন্তু তখন খুব নির্দিষ্ট হয়ে যাবে, মানে এই বিরোধিতাটা তখন তিনি প্রকাশ্যে করতে পারবে না। ইন্ডিয়া জোট ক্ষমতায় না এলে বিজেপিতে চলে যেতে পারেন অধীর রঞ্জন চৌধুরী। সেটা কি সত্যি হবে? কারণ এই ধর্মীয় বিভাজনের রাজনীতিতে কংগ্রেস, মানে ধর্মনিরপেক্ষতার রাজনীতি করা কংগ্রেস যে ক্রমেই বিলীন হয়ে যেতে পারে তা অধীরের মতো প্রবল বিক্রমশালী নেতা সহজেই অনুমান করেছেন। শুধু তাই নয়, যদি বিজেপিতে যান তাহলে অধীরের অনুগামীরা কোথায় যাবেন? এই প্রশ্ন আমার কাছে ভীষণ মাত্রায় ধরা দিচ্ছে। কৌস্তব বাগচি, যিনি একসময় অধীরের ছত্রছায়া ছিলেন, তিনি কালকে একটি বিস্ফোরক টুইট করেন। এই টুইট এর আগে অনুমেয় ছিল। তিনি বলেছেন, এর আগে দরজা দেখিয়েছিলেন, এবার সোজা বার করে দিলেন। সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে অধীর রঞ্জন চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করেন। আমি কংগ্রেস দল থেকে পদত্যাগ করার সময় স্পষ্টভাবে বলেছিলাম, সর্বভারতীয় কংগ্রেস কমিটি তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ তাদের শাখা সংগঠন হিসেবে মনে করে। এই রাজ্যে কংগ্রেসের তৃণমূল বিরোধিতা সর্বভারতীয় কংগ্রেস অনুমোদন করে না। তৃণমূল নেত্রীর নির্দেশেই এই রাজ্যে লোকসভা নির্বাচনে প্রচারে আসেননি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। অধীরবাবু ও পশ্চিমবঙ্গের তৃণমূল বিরোধী কংগ্রেস কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সহমর্মিতা জানিয়ে বলবো, বিকল্পের সন্ধান করুন। কৌস্তবের এই টুইটের শেষ লেখা আছে বিকল্পের সন্ধান। কংগ্রেস কর্মীদের বিকল্প রাজনীতি কি বিজেপি? অর্থাৎ তৃণমূল বিরোধিতার একমাত্র জায়গা যে বিজেপি, সেটা কোথাও গিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন কৌস্তব বাগচি। এবং কংগ্রেসের সঙ্গে হাত ছাড়ার পর বাম রাজনীতির ভবিষ্যৎ কি হবে, সেটাও একটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়ে পড়েছে। যদিও বামেরা 2011 সাল থেকে যেভাবে লড়াই করেছেন, ভবিষ্যতেও সেই লড়াই করতে বা সেই লড়াই জারি রাখতে বিশেষ উদ্যোগী ভূমিকা নিয়েছেন। আজ কংগ্রেসের সঙ্গে এই পুরো বিষয়টা নিয়ে বামেদের অফিসের একটি পিসি মিটিংও আছে বলে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসার প্রচ্ছন্ন ডাক দিয়েছেন কৌস্তব বাগচি। যদি সেটাই হয়, তাহলে অধীর চৌধুরীকেও বিজেপি থেকে যাবেন? আমার এই প্রশ্ন জাগে। আর এটা তো বাস্তব, এ রাজ্যের লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর মতো কোনো হাই প্রোফাইল কংগ্রেস নেতাই এ রাজ্যে প্রচারে আসেনি। সন্দেশখালীর মতো জায়গায় একাধিকবার কেন্দ্রীয় টিম পাঠিয়েছে বিজেপি, কিন্তু কংগ্রেসের কোনো নেতা একটা টুইট অবধি করেনি। শুধু তাই নয়, শিক্ষা দুর্নীতি সহ একাধিক ইস্যু এই রাজ্যে যখন মাথাচাড়া দিয়ে বসেছে, যখন অধীর চৌধুরী একের পর এক প্রেস কনফারেন্স করেছেন, তখন কংগ্রেসের কোনো হাই প্রোফাইল নেতা একটা টুইট বা একটা মিডিয়া বাইটও দেননি। বার্তাটা পরিষ্কার এখানে যে তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই চটাতে চাইছেন না প্রদেশ কংগ্রেস কমিটি। যতই এখানে অধীর চৌধুরী লড়াই করুন, এই লড়াই গিয়ে একটা স্তর অবধি থেমেই যাচ্ছে। কৌস্তব বাগচিরা সেটাই ইন্ডিকেট করার চেষ্টা করছেন। অধীর বাবুকে যখন আমার পুরনো দল কংগ্রেস, এবং একটা সময় অধীর বাবু বহরমপুরে তার সমস্ত লোকজনদের নিয়ে একটা জায়গায় সম্মেলন করেছিলেন। দলের লোকেরা সেই সময় ওনাকে বলেছিলেন যে দাদা, আপনি কান দিয়ে দেখছেন আর চোখ দিয়ে শুনছেন। এই কথাটা যদি অধীরবাবু সেই সময় মানতেন, শুনতেন, তাহলে আজকে এই অবস্থা দাঁড়াতো না। অধীরবাবুর ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গে অধীরবাবু একটা স্ট্যান্ড নিতে পারলেন না। মুখে ওই ধরনের কথা বলে কোনো লাভ নেই। আমার খুশি অখুশি হওয়ার ব্যাপার না, তবে অধীরবাবু যদি আবার একসাথে এখানে ভারতীয় জনতা পার্টিতে আসে, নিশ্চয়ই একসাথে কাজ করার জন্য তো আমি সবসময় ভালোই লাগবে। আমার পুরনো দলে ছিলেন, এবং সেই ক্ষেত্রে অধীরবাবু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে, আমি জানি না এ করবেন কিনা, স্বীকার করবেন কিনা, এখন হয়তো হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে আমার স্ট্যান্ডটা বোধহয় কোথাও ঠিক ছিল। তো
তো সেই স্ট্যান্ডে যদি অধীরবাবু সেই প্রতিবাদী সত্তাটা নিজের রাখতে পারতেন, তাহলে বোধহয় আজকে এই দিনটা দেখতে হতো না। তবে অধীর চৌধুরীর রাজনৈতিক ক্রোধার মস্তিষ্ক এরপরে তাকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখনো লাখ টাকার প্রশ্ন। এরকমও হতে পারে কমিটি থাকলো, পদ থাকলো, কংগ্রেস থাকলো, কিন্তু কাজ করার সুযোগটাই তিনি পেলেন না। যেখানে তিনি হেরে গেছেন, কাজ করার কতটা স্বাধীনতা তাকে দেওয়া হবে সেটা নিয়েও রাজনৈতিক জল্পনা তুঙ্গে। তবে যাই হোক, অধীর চৌধুরীর এই পচা শামুকে পা কাটা অন্তত ইউসুফ পাঠানের কাছে হারার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে, তা শুধু আজ তার প্রশ্নচিহ্ন নয়, তার দলের প্রশ্নচিহ্ন নয়, আপামর রাজনৈতিক বিশ্লেষকের কাছেও এক অদ্ভুত প্রশ্নচিহ্ন। রাজনীতি তো সম্ভাবনাময় শিল্প। কাল যদি অধীর চৌধুরী বিজেপির হয়ে সাংবাদিক সম্মেলন করেন, কেউ কি অবাক হবেন? আপনারা কি ভাবছেন অধীর চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে? নিঃসন্দেহে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।